আসসালামু আলাইকুম সবাইকে শুভ সন্ধ্যা। এই জন্য কেরিয়ার নেভিগেটর আহ এই জন্য কেরিয়ার নেভিগেটর হ্যালো, কি ব্যাপার? আচ্ছা, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। আমি মনে হয় মাঝখানে ডিসকানেক্ট হয়ে গেছিলাম। ওকে, সরি। সবাইকে শুভ সন্ধ্যা। আসসালামু আলাইকুম। আপনাদেরকে এই জন্য কেরিয়ার নেভিগেটরের আরো একটি এপিসোডে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ নিয়ামুল ওয়াকিল। আজকে আমাদের সঙ্গে গেস্ট হিসাবে আছে আমাদের সবারই সুপরিচিত আশিকি জান্নাত আফরিন নিশো আপু। আপু, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। আজকে যেহেতু আমরা আপুকে পেয়েছি, আপু হচ্ছে ফিটনেস নিউট্রিশনিস্ট, বায়োজিন বাংলাদেশ। কখন থেকে? জি। আজকে আমরা আপুর কাছ থেকে রিলেটেড ফিটনেস নিউট্রিশন রিলেটেড অনেক বিষয় জানবো। যারা মূলত অ্যাজ এ ফিটনেস নিউট্রিশনিস্ট হিসাবে ক্যারিয়ার করতে চাচ্ছেন বা এই কেরিয়ারে আসতে যাচ্ছেন, তাদের জন্য এই নেভিগেটর বা এই এপিসোডটা খুবই হেল্পফুল হবে। তো যেহেতু আমরা আপুকে আজকে পেয়েছি এপিসোডে, আমরা একটু প্রথম থেকে জানতে চাইবো যে আপু তো নিউট্রিশন এন্ড ফুড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে গ্রাজুয়েশন শেষ করেছেন। তো আপু, আপনার জার্নিটা আসলে কেমন ছিল? প্রথমে থ্যাংক ইউ বলতে চাই এই চ্যানেল টিমকে আমাকে এত সুন্দর একটা প্ল্যাটফর্মে ইনভাইট করার জন্য, যে আমি আমার পুরো জার্নিটা শেয়ার করতে পারবো ইনশাল্লাহ। পুরো জার্নিটা বলতে আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে অনার্স কমপ্লিট করেছি নিউট্রিশন অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং এ, এবং মাস্টার্স কমপ্লিট করেছি নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি ফুড সেফটি অ্যান্ড পাবলিক হেলথ নিউট্রিশন। তারপর আমি আইসিডিডিআরবি তে, আমি আমার গ্রাজুয়েশনের পরেই আইসিডিডিআরবি তে আমার 3 মান্থসের একটা ইন্টার্নশিপ কমপ্লিট করি। এভাবে করেই চলছিল, এবং আলহামদুলিল্লাহ তারপরে আমি আমার ফার্স্ট জব শুরু করি অ্যাজ এ ফিটনেস নিউট্রিশনিস্ট বায়োজেন কসমেটিক্যালস। তো এই জার্নিটা আসলে প্রত্যেকটা জার্নিতে একটা আপস এন্ড ডাউনস থাকে। আসলে কখনো বলবো না যে খুব স্মুথলি আমি গিয়েছি। পড়াশোনার ব্যাপারে অনেক বেশি ফোকাসড থাকতে হয়েছে, কোথা থেকে কোনো ভালো ইনফরমেশন গুলো পাবো, কিভাবে করে নিউট্রিশনের ব্যাপারগুলোতে জানতে পারবো, কোন কোন জায়গাতে আমাকে অ্যাপ্লাই করা দরকার, সেই জিনিসগুলোকে নিয়ে আসলে অনেকটাই রিসার্চ করতে হয়। তো এইভাবে করেই আলহামদুলিল্লাহ একটা ভালো জায়গায় চলে এসেছি, এবং আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে আমার জার্নিটা আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ আপু। আহ, আপু, আমি যদি আরেকটু স্পেসিফিক ভাবে যদি বলি যে যদি কোনো স্টুডেন্ট তার পড়াশোনা চলাকালীন যদি চিন্তা করে যে আমি একজন ফিটনেস নিউট্রিশনিস্ট হতে চাই, সেক্ষেত্রে এই সেক্টরটা বা এই সেক্টরে ক্যারিয়ার স্কোপটা আসলে কেমন? আচ্ছা, ভালো কথা বলেছেন। নিউট্রিশনিস্টটা মোটামুটি আমাদের সবার কাছে অনেক পপুলার, যে পুষ্টিবিদ হিসেবে আছে বা ডায়েটিশিয়ান হিসেবে আছে। হ্যাঁ, কিন্তু ফিটনেস নিউট্রিশনিস্ট চলে যায় একদম একটা আলাদা ওয়ার্ডের মধ্যে পড়ে যায় এই জিনিসটা, ঠিক আছে? তো এই জিনিসটা কেন, আসলে দেখা যায় যে অ্যাস্থেটিক বিভিন্ন ধরনের অর্গানাইজেশন গুলো যেটা আছে, বিউটিফিকেশন রিলেটেড যে অর্গানাইজেশন গুলো আছে, তারা কিন্তু বিভিন্ন ধরনের নাম ইউজ করে থাকে, তাদের ডেজিগনেশন ইউজ করে থাকে তাদের নিউট্রিশনিস্টদেরকে পরিচয় করানোর জন্য, ঠিক আছে? সেই হিসেবে আমার নামটা, আমার ডেজিগনেশনটা এসেছে ফিটনেস নিউট্রিশনিস্ট। আমি বলবো যে অনেকেই এই জিনিসটা আগে জানতো না, আমার নিজেরও জানা ছিল না যে কোনো অ্যাস্থেটিক অর্গানাইজেশনে অ্যাকচুয়ালি নিউট্রিশনিস্ট নেওয়া হয়, বা অ্যাস্থেটিক পারপাসেও নিউট্রিশনিস্টের অনেক বেশি ইম্পর্টেন্স আছে বাংলাদেশে। এখন হচ্ছে যে বিভিন্ন ধরনের দেখা যায় অর্গানাইজেশন আছে, ভাইবস আছে, তারপরে হচ্ছে ভিটা স্কিন আছে, বায়োজিনি আছে, এরকম বিভিন্ন ধরনের অ্যাস্থেটিক অর্গানাইজেশন গুলো আছে, লেজার ফ্রিট আছে। এই অ্যাস্থেটিক অর্গানাইজেশন গুলোতে দেখা যাচ্ছে নিউট্রিশনিস্টদের চাহিদাটা অনেক বেশি বাড়ছে, কারণ এখানে অনেক স্লিমিং ট্রিটমেন্ট নিয়ে কাজ করা হচ্ছে। তারপরে হচ্ছে যে তাদের ডায়েট চার্ট, আলটিমেটলি কিন্তু আমরা পুষ্টিবিদ হিসেবেই কাজ করছি, ঠিক আছে? নিউট্রিশনিস্ট ব্যাপারটাই আমাদের সাথেই থাকে, যে আমরা তাদের ডায়েট প্রোভাইড করা, তাদের ফলো আপ এর মধ্যে রাখা, এই জিনিসগুলোই যাচ্ছে, তাদের ডিজিজ অনুযায়ী আমাদের ডায়েট চার্ট গুলো প্ল্যান করা, এরকম করেই সবকিছু থাকে। জাস্ট নামটাতে এরকম একটা ডেজিগনেশন ইউজ করা হয়। আরেকটা ব্যাপার হচ্ছে যে আহ, এখনো যারা জানে না যে অ্যাস্থেটিক ক্লিনিক গুলোতে বা অর্গানাইজেশন গুলোতে নিউট্রিশনিস্ট নেওয়া হচ্ছে, তাদেরকে আমি বলবো যে অবশ্যই এই ব্যাপারটাকে নিয়ে যেন একটু রিসার্চ করে, এবং তারা একটা ইনশাল্লাহ খুব ভালো অপরচুনিটি গ্র্যাব করতে পারে। থ্যাংক ইউ আপু, আমরা তো স্কোপ সম্পর্কে জানলাম।
তো শুধু তো আসলে স্কোপ থাকলে হবে না, যখন আপনারা যখন একজনকে নেন, যখন সিভি দেখেন তখন তো বেশ কিছু স্কিলদের দিকে ফলো করেন যে অ্যাকচুয়ালি তার কি কি স্কিল আছে বা এই সেক্টরে আসতে হলে কি ধরনের স্কিল থাকাটা জরুরি। তো আপু, আপনার কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে এমন কিছু স্কিল আমাদের সঙ্গে শেয়ার করেন যেগুলো আসলে থাকলে খুব ইজিলি আমরা এই সেক্টরটাতে যেতে পারি। আচ্ছা, প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে যে অবশ্যই ইংলিশে খুব ভালোভাবে আহ এটা এটা সবার জন্য কম্পালসারি, ঠিক আছে? যে ইংলিশ প্র্যাকটিসটা খুব ভালোভাবে যেন থাকে। দ্বিতীয়ত হচ্ছে যে নিউট্রিশনিস্ট হিসেবে যেটা মাস্ট দরকার সেটা হচ্ছে অবশ্যই কিছু ট্রেনিংস এর অনেক বেশি দরকার হয়। হ্যাঁ, আমরা তো হচ্ছে অনার্সে কিংবা মাস্টার্সে দেখা যায় একটা স্পেসিফিক সাবজেক্ট ধরে আমরা পড়াটা শুরু করি, ঠিক আছে? কিংবা কোনো ধরনের বই শিট এগুলো অনুযায়ী যে পড়াটা থাকে সেই জিনিসটাই আমরা পড়ি। কোনো ডিজিজ নিয়ে জানলাম কিংবা হচ্ছে যে কোনো একটা ডায়েট সম্বন্ধে জানলাম, আমাদের নিউট্রিশন বা ফুড নিয়ে অনেক কিছু জানতে পারছি, কোন ফলে কতটুকু নিউট্রিশন আছে এই সব ব্যাপারে আমরা জানতে পারি। কিন্তু যখন আমরা কোনো ট্রেনিং এর মধ্যে যাই, যখন আমরা কোনো ইন্টার্নশিপের মধ্যে যাই, তখন দেখা যায় কি আমাকে প্রপারলি আমি একদম ফেস টু ফেস আমার পেশেন্টের সাথে ডিল করা ব্যাপারটা বুঝতে পারি যে পেশেন্ট কিভাবে করে, পেশেন্টের রিকোয়ারমেন্ট গুলো কি কি, আমি আমার পেশেন্টকে কিভাবে করে হ্যান্ডেল করতে পারি, কি কি জিনিস তার প্রয়োজন, ডায়েটটা কিভাবে করে আমি প্রিপেয়ার করব, বা তাকে আমি কিভাবে করে বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষেরই দেখা যায় ডায়েটের প্রতি খুব একটা আগ্রহ থাকে না, ঠিক আছে? যখন তাদেরকে ডক্টর রেফার করে আমাদের কাছে তখন দেখা যায় যে একটু হলেও আসতে চায়, না হলে খুব একটা তাদের মধ্যে নিজের থেকে আগ্রহটা অনেকের ক্ষেত্রেই কম। অ্যাস্থেটিক ফিল্ডেও আমি দেখছি যে খুব আগ্রহ, যে তা কিন্তু না। তো এই যে ফেস টু ফেস যে আমার পেশেন্টের সাথে কমিউনিকেশনটা আমাকে বিল্ড করতে হবে, তাকে যে আমি বোঝাবো যে না, নেক্সট ফলো আপে আপনাকে আসতে হবে, ডায়েটটা প্রপারলি মেনটেন করতে হবে, ডিজিজ গুলো কোন কোন ডিজিজ কোন কোন ফুডের সাথে রিলেটেড সবকিছু, এগুলো আমরা শিখতে পারি কিন্তু কোনো একটা ট্রেনিং এর মাধ্যমে বা হচ্ছে ইন্টার্নশিপ এই প্রোগ্রামগুলোর মাধ্যমে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই গ্রাজুয়েট কমপ্লিট করার পরে বাংলাদেশে এখন অনেক অনেক অর্গানাইজেশন আছে যারা হচ্ছে যে বিভিন্ন ধরনের পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং বা হচ্ছে ইন্টার্নশিপের ব্যবস্থা করছে। এছাড়াও আমি জানি খুব ওনারাও ট্রেনিং বিভিন্ন ধরনের কোর্স অফার করে। এগুলো গ্র্যাব করা এই মুহূর্তে খুবই দরকার। যারা হচ্ছে যে থার্ড ইয়ার অর ফোর্থ ইয়ারে আছে কিংবা অলরেডি গ্রাজুয়েটেড হয়ে গেছে, মাস্টার্স কমপ্লিট করছে, অবশ্যই যদি আপনাদের ক্লিনিক্যাল নিউট্রিশন সাইডে, নিউট্রিশনিস্ট সাইডে আসার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই অবশ্যই এই অপরচুনিটি গুলোকে মিস করা মোটেও উচিত না। কারণ আমাদের ম্যাক্সিমাম সময় দেখা যায় যে আমরা বই থেকে যা পড়ছি বা আমাদের টিচারের সাথে যেটা আমরা কানেক্ট কমিউনিকেট করে পড়ছি, সেটা কিন্তু পেশেন্টের ক্ষেত্রে গেলে আর ওই জিনিসটা হয় না, ঠিক আছে? ওই টাইমে দেখা যায় আমাদের একটা নতুন এক্সপিরিয়েন্স হয়ে যায়, অনেক সময় ভয় পেয়ে যাই আমরা, বা অনেক সময় দেখা যায় যে কি দিব কি দিব না একটা কনফিউশন কাজ করে। সেই কনফিউশনটা আগেই যেন ক্লিয়ার হয়ে যায়। আমি যখন ডিরেক্ট পেশেন্টকে কমিউনিকেট করব তার আগেই যেন আমি এই জিনিসটাকে একটু কমপ্লিট করে আসি, যে না, আমার এই জায়গায় নার্ভাসনেস হবে না। একটা ল্যাকটেটিং মাদার, একটা প্রেগনেন্ট মাদার কিংবা একটা ডায়াবেটিক্স রোগী, এটা হতে পারে লিভার ডিজিজ বা কিডনি ডিজিজ, এই ধরনের পেশেন্ট হ্যান্ডেল করা কিন্তু মোটামুটি একটু টাফ, ঠিক আছে, নর্মাল একটা পেশেন্টের থেকে। তো এই যে যদি আমরা বিভিন্ন ধরনের ট্রেনিং, বিভিন্ন ধরনের স্কিল গুলো ডেভেলপ করি আমাদের ট্রেনিং এর মাধ্যমে, তাহলে হচ্ছে দেখা যায় যে আলটিমেটলি আমরা একটা ভালো সার্ভ করতে পারবো। আমাদের লক্ষ্যটা কি থাকে? আমার মানুষকে সার্ভ করা, দেশকে সার্ভ করা, তাই না? আলটিমেটলি কিন্তু দেশকেই সার্ভ করছি আমরা। তো আহ আমরা যদি এখন ভালোভাবে স্কিলড না হই তাহলে দেখা যাবে যে আমি একটা ভালো সার্ভিস আমার পেশেন্টকে প্রোভাইড করতে পারছি না। আলটিমেটলি আপনি নিজেও জিরো থাকছেন, আপনার পেশেন্টও জিরোই হচ্ছে। তো স্কিল গুলোকে, স্কিল ডেভেলপমেন্ট বলতে আপনার বিভিন্ন ধরনের ডিজিজ নিয়ে আপনার নিউট্রিশনের যে কোর্স গুলো আছে অবশ্যই সেগুলো একটু হলেও করার চেষ্টা কর। স্টুডেন্ট অবস্থায় থাকা অবস্থায় করতে পারেন। আমরা এখন চাকরি অবস্থায় থাকার সত্ত্বেও বিভিন্ন ধরনের অপরচুনিটি খুঁজি যে আমি আরো আমার স্কিলকে কিভাবে করে ডেভেলপ করতে পারি, আমি কি কি ট্রেনিং আমার এখানে অ্যাড করতে পারি, কি কি স্কিল অ্যাড করতে পারি। এগুলো কিন্তু সব সময় নিজেকে আপনার একটু ঝালাই করে রাখতে হবে, ঠিক আছে? ধন্যবাদ আপু। একটা বিষয় সবসময় আমরা আমাদের সিনিয়রদের কাছ থেকে শুনি যে হচ্ছে মেডিকেল সায়েন্সের পড়াশোনা আসলে কখনো শেষ হবার না, এটা মৃত্যুর আগ হুম। পর্যন্ত পড়তে হয়, নিজেকে ডেভেলপ করতে হয়। তো দেখা যায় যে অনেক স্টুডেন্ট থাকে যে
আমাদের সেক্টরে আপনি তো নিজেও জানেন আপু যে যারা মূলত নিউট্রিশন পড়তে আসে বা পড়ে, এদের আসলে প্রথম অবস্থায় এরকম ইচ্ছা থাকে না যে আমি আসলে নিউট্রিশন নিয়ে পড়বো বা এটা নিয়ে আমি করবো। তো অনেক সময় অনেকেই দেখা যাচ্ছে যে ডিপ্রেশনে চলে যায়। তো ওই সময় থেকে দেখা যাচ্ছে যে বুঝে উঠতে পারে না যে আমি কিভাবে নিজেকে প্রিপেয়ার করব। বিশেষ করে যদি আমি বলি যে মানে সেলফ প্রিপারেশনের যে বিষয়টা, যে আমি এই সেক্টরের জন্য কিভাবে নিজেকে প্রিপেয়ার করব বা আমার আসলে কোন কোন বিষয়গুলো, এবং মোস্ট ইম্পর্টেন্ট যে এখানে আসলে মানে এই সেক্টরটাতে কমিউনিকেশন স্কিলটা আসলে খুবই ইম্পর্টেন্ট, যেটা আসলে অনেকেই বোঝে না বা আমি আসলে কোন জায়গায় কি ধরনের কিভাবে কথাগুলো বলবো এটা বুঝে উঠতে পারে না। তো আপনি যেহেতু এই সেক্টরে আছেন অলরেডি, আমি আপনার কাছ থেকে এটা জানতে চাইবো যে আসলে একজন স্টুডেন্ট কিভাবে সে পড়াশোনা চলাকালীন নিজেকে আহ, এভাবে মানে এই সেক্টরের জন্য প্রিপেয়ার করবে। প্রথমে যে জিনিসটা হচ্ছে, আমাদের বাংলাদেশে আহ এখনো খুব একটা পপুলারিটি যে পেয়েছে নিউট্রিশনিস্ট প্রফেশনটা, এটা কিন্তু হয়ে ওঠেনি, ঠিক আছে। অনেকেই আসলে এখনো অবাক হয়ে যায় যে নিউট্রিশনিস্ট মানে মানে পুষ্টিবিদ মানে খাবার নিয়ে যে আমি একটা তাকে যে ডিজিজ থেকে আমি বের করে আনতে পারি, এই জিনিসটার ধারণা এখনো তাদের মধ্যে অনেক কম, এবং বিশ্বাসটা অনেক কম। প্রথমে বলবো যে যারা এইচএসসি এর পরে নিউট্রিশন নিয়ে পড়তে চান, তারা নির্দ্বিধায় আসতে পারেন। ইনশাল্লাহ একটা খুবই ভালো প্ল্যাটফর্ম আপনারা পাবেন। শুধু যে আপনার ক্লিনিক্যাল নিউট্রিশন সাইডে নিউট্রিশন সাইডে তা কিন্তু না, দেখা যায় যে এনজিও, বিভিন্ন ধরনের ফুড টেকনোলজিস্ট, ইন্ডাস্ট্রিজ, এগুলোতে কিন্তু খুব ভালো ভালো অপরচুনিটিস থাকে। হ্যাঁ, এখন হচ্ছে যে যদি আমি একদম শুরু থেকে শুরু করি, তাহলে হচ্ছে অনার্সে অবশ্যই একটা ভালো রেজাল্ট থাকা খুবই ইম্পর্টেন্ট। প্রতিটা সেমিস্টারে একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করা, টিচারের কথাটা বোঝা, প্রত্যেকটা জিনিসের নোট রাখা, এবং হচ্ছে একটা গোল সেট করা যে ফার্স্ট সেমিস্টারে আমি একটা গোল সেট করব যে আমি অ্যাকচুয়ালি কোন সেক্টরে যেতে চাই, আমার প্রেফারেন্সটা কোন দিকে। হয়তো সেই দিকটা পর্যন্ত আমরা নাও যেতে পারি অ্যাট দ্য এন্ড অফ দ্য মোমেন্ট, কিন্তু হচ্ছে যে কিছু একটা দেখা যাবে যে আমরা একটা ভালো জায়গায় ইনশাল্লাহ পৌঁছেছি। তো প্রথম যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে ওই গোল ফিক্সড করে রাখাটা। দ্বিতীয়টা হচ্ছে সেই গোলটা অনুযায়ী কাজ করা। আমি যদি ভেবেই থাকি যে আমি ক্লিনিক্যাল নিউট্রিশনিস্টই হব, তাহলে অবশ্যই আমাকে এখানে ওই যে স্কিল ডেভেলপমেন্টের ব্যাপারটা আবার চলে আসে, কিন্তু যে আমি ওই ফার্স্ট ইয়ার থেকেই শুরু করে দিচ্ছি, দেখা যাচ্ছে আমি প্রচুর এই গ্রুপ ওই গ্রুপ খুঁজছি, পুষ্টিবিদের আড্ডা আছে, পুষ্টিবিদ ফাউন্ডেশন আছে, এইচএনও গ্রুপ আছে। আমি কিন্তু ফার্স্ট কাজ করেছি এইচএনও গ্রুপে। এখানে আমি টুকটাক লেখালেখি করতাম 2020 সালে। তো এইভাবে করে একটা জিনিস সার্চ করা যে আমি কোন জায়গাটাতে কোন কোন ধরনের স্কিল গুলোকে আমার ডেভেলপ করা উচিত, ঠিক আছে। এভাবে করে যদি দেখা যায় যে না, আমি গ্র্যাব করতে পারছি, আমি আস্তে আস্তে সব জায়গাগুলোতে ডেভেলপ করতে পারছি, দেখা যায় যে আলটিমেটলি যখন অনার্সটা কমপ্লিট হয়ে যায়, সে একটা খুব ভালো জায়গায় ইনশাল্লাহ চলে যেতে পারে। তার যাওয়ার রাস্তাটা সহজ হয়ে যায়, দেখা যায় যে অনেকের সাথে একটা ভালো কমিউনিকেশন তার বিল্ড হয়ে যায়, তার স্কিল অনেক স্ট্রং থাকে। বাকি তার যে ফ্রেন্ড গুলো আছে যারা 4 বছরে কোনো কোর্সই করেনি, কিন্তু সে 4 বছরে ধরেন 8টা কোর্স করে রেখেছে, তাতেও দেখবেন যে তার প্রচুর ভালো একটা যখন সে ইন্টারভিউ দিতে যাবে, ইন্টারভিউ দিতে গেলে যখন আমাদেরকে ইন্ট্রোডিউস ইউর সেলফ বলা হয়, তখন কিন্তু ট্রেনিং এর কথা, স্কিলের কথা অনেক উঠে, ঠিক আছে। সেই জায়গাগুলোতে সে প্রুভ করতে পারবে যে না, আমি নিউট্রিশন নিয়ে কাজ করেছি, বা আমি বিভিন্ন ধরনের ছোট ছোট ইউএনডিপির ইউনিসেফ এর বিভিন্ন ধরনের ছোট ছোট প্রজেক্ট থাকে, ভলেন্টিয়ারি প্রজেক্ট, সেগুলোতে কাজ করতে পারে। বাংলাদেশের আরো অন্যান্য পুষ্টি সেক্টর গুলোতে ভলেন্টিয়ারি অনেক ধরনের কাজ হয়, সেগুলোতে যদি সে সেমিস্টার ব্রেকটাতে একটু টাইম দিচ্ছে বা অনার্সটা কমপ্লিট হওয়ার পরেও যদি একটু সময় দিয়ে থাকে, দেখা যায় যে আলটিমেটলি সে একটা ভালো জায়গায় পৌঁছাতে পারে। তো এই জায়গাটাতে আমি বলবো ওই যে যে জিনিসগুলো আসছে, পড়াশোনাটা ঠিক মতো করে করতে, স্কিল ডেভেলপমেন্টটা ঠিক মতো করতে, আমি এই জিনিসগুলোর প্রতি প্রচুর, যদি আমার সেলফ প্রিপারেশনের কথা বলা হয়, আমি আমার সেকেন্ড সেমিস্টার থেকে খুব ভালো পড়াশোনা শুরু করেছিলাম। যে টিচারের কথাগুলো শোনা বা নিউট্রিশনের ব্যাপারগুলো, যদিও আমার নিউট্রিশন কখনোই আমার আহ ডিজায়ার্ড কোনো জব ছিল না, আমি কখনো ভাবিও নি যে আমি ক্লিনিক্যাল নিউট্রিশন সেক্টরে কাজ করব বা অ্যাস্থেটিক সেক্টরে কাজ করব। আহ আমি তারপরেও চেষ্টা করতাম যে যখন যেই টিচার যাই বলতো বা যেই কোনো ট্রেনিং হচ্ছে, তাড়াতাড়ি করে সেখানে একটা অপরচুনিটি গ্র্যাব করা, আমার সার্টিফিকেটকে আরো বেশি স্ট্রং করা, এই জিনিসগুলো আমি খুব করতাম। আমার শুধু সিজিপি এর পিছনে আমি পড়ে থাকিনি, যে ওই একটা জায়গায় আমি সবসময় ফোকাসড থাকিনি। আমি বিভিন্ন ইউনিসেফ এর, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের, আইসিডিডিআরবি তে যেহেতু আমি ইন্টার্ন করেছি, ওখানকারও বেশ কয়েকটা আমি ছোট ছোট ট্রেনিং গুলো আমি নিয়েছি।
তো এরকম করে দেখা গেছে যে আলটিমেটলি আমার সিভিটা লিখতে গেলে একটা সুন্দর ট্রেনিং এর অপশন গুলো অনেক চলে আসে। তো এটা নিজের সেলফ স্যাটিসফ্যাকশন প্লাস হচ্ছে যে আমার যখন আমার হায়ারার যারা থাকে তারাও খুব ইন্টারেস্টিং ফিল করে যে এতটুকুতে আপনি এতগুলো ট্রেনিং অ্যাচিভ করে ফেলেছেন বা এত কিছু স্কিল ডেভেলপ করেছেন। এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। আমরা আসলে অনেক সময় বুঝতে পারি না যে কোন স্কিলটা, আমার সময় এতটা গাইড করার মতো মানুষ খুব কম ছিল, বা আমি হয়তো বা অতটা ফোকাসড ছিলাম না যে কারো গাইডেন্সটা এইভাবে করে নিতে পারবো। এখন তো এই যে আলহামদুলিল্লাহ এই চ্যানেল থেকে কি সুন্দর একটা লাইভ হচ্ছে, যে আমরা একজন আমরা আমাদের আরো ভালো ভালো যারা সিনিয়ররা আছেন তাদের কাছ থেকে আমরা খুব সুন্দর সুন্দর গাইডলাইন্স পাচ্ছি। এই গাইডলাইন্স গুলো না শোনা উচিত। তাহলে দেখা যায় যে আমাদের ভবিষ্যৎটাও দেখা যায় যে আমরা একটা পারফেক্ট জায়গায় ইনশাল্লাহ সেট করতে পারবো। এই ছিল আহ, আমার সেলফ প্রিপারেশনের ছোট্ট অভিজ্ঞতা। আর আরেকটা যেটা আপু সেটা হচ্ছে যে সবার একটা মানে কি বলবো আহ আকাঙ্ক্ষা থাকে যে আহ দেশের মাটিতে তো দেখা যাচ্ছে গ্রাজুয়েশন পর্যন্ত পড়াশোনা করলাম বা দীর্ঘ বছর পড়াশোনা করলাম, একটু বিদেশের মাটিতে যে একটু অন্যরকম ফিলিংস নিয়ে পড়াশোনা করতে চাই, বা ভালো কোনো একটা দেশ বা ভালো কোনো একটা কান্ট্রি চুজ করে সেখানে পড়াশোনা করতে চাই। তো সেক্ষেত্রে যদি কেউ মনে করে যে আমার হায়ার যে সার্টিফিকেট বা আমার যে উচ্চতর যে ডিগ্রিটা, এটা যদি কেউ মনে করে যে আমি ফিটনেস নিউট্রিশনের উপরে করতে চাই, সেক্ষেত্রে দেশের বাহিরে আসলে কিরকম স্কোপ আছে, বা যদি কেউ মনে করে যে আমি তো এখানে নিউট্রিশন প্লাস ফুড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়লাম, আমি একটু স্পেসিফিক ভাবে ফিটনেস নিউট্রিশন নিয়ে পড়তে চাচ্ছি দেশের বাহিরে, সেক্ষেত্রে এটার স্কোপ কেমন আছে? Well, প্রথমে যে জিনিসটা হচ্ছে যে নিউট্রিশন নিয়ে বাহিরে পড়তে গেলে খুব সম্ভবত যে ইউনিভার্সিটি গুলোর সাথে তার রিকোয়ারমেন্টসটা ম্যাচ করবে এটা তাকে সার্চ করতে হবে। অবশ্যই থার্ড ইয়ার আর ফোর্থ ইয়ার থেকেই সে সার্চ করা শুরু করে যেন, যে কোন কোন দেশগুলোতে আমাকে একটা অপরচুনিটি দিচ্ছে। ঠিক আছে, এই দেশগুলোকে যদি ধরে তারপরে হচ্ছে যে কোন ইউনিভার্সিটি গুলোতে যেহেতু দেখা যায় যে কি কি রিকোয়ারমেন্টস দরকার, সেই রিকোয়ারমেন্টস গুলো যদি আপনি ফিল আপ করতে পারেন তাহলে অবশ্যই সেই ইউনিভার্সিটিতে আপনি অ্যাডমিশন নিতে পারবেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে বাইরের দেশে আমি যতটুকু মানে জানি, টুকটাক যেটুকু জানি সেটা হচ্ছে যে আহ বাইরের দেশে গিয়ে আপনি যদি ওখানেই লাইসেন্স এক্সাম, যদি ওখানে আপনি পড়াশোনা করে তারপর লাইসেন্স এক্সাম দেন, খুব সম্ভবত সেখানে আপনি জব করতে পারেন অ্যাজ এ নিউট্রিশনিস্ট। আর হচ্ছে বাংলাদেশ থেকে এছাড়াও ফুডে প্রচুর স্টুডেন্ট বাইরে আছে, জার্মানিতে আছে, ইতালিতে আছে, ইউকে তে আছে, ইউএসএ তে আছে, আমাদেরই অনেক পরিচিতরাই তারা ওখানে আছে। তবে তাদের সাবজেক্টটা দেখা যায় যে ওখানে ফুড, আমরা তখন নিউট্রিশন বাদ দিয়ে আমরা ফুডে চলে যাই। ঠিক আছে, এখানে ম্যাক্সিমামটাই ফুড টেকনোলজিটাকে কাভার করে। তো এটাও খুব ভালো অপরচুনিটি, সেটাতেও যদি কেউ যেতে চায় এটা এই অপরচুনিটিটাকেও সে গ্র্যাব করতে পারে। তো আপু যেহেতু আমরা অ্যাব্রোডের স্টাডি স্কোপ নিয়ে যেহেতু জানলাম, তো প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে যে আমরা যখন অ্যাব্রোডে মনে করি যে পড়াশোনা করব বা করতে যাব, তখনই চলে আসে পাবলিকেশন, আমার পাবলিকেশন আছে কিনা বা কয়টা পাবলিকেশন হয়েছে। তো সেই জায়গা থেকে আহ, আপনার কি সাজেশন থাকবে যে আসলে কি ধরনের থাকে না যে আমি অ্যাজ এ ফিটনেস নিউট্রিশনিস্ট হতে চাই, আমার কি ধরনের পাবলিকেশন থাকলে বা আমি কোন ধরনের প্রজেক্টে কাজ করলে আমি ইজিলি সে সাবজেক্টটা নিয়ে পড়তে পারি, বা আমার জন্য রিসার্চের ফরম্যাট দাঁড় করানোটা খুব ইজি হবে। তো আমি যদি মানে এক কথায় যদি মোটা দাগে যদি বলতে চাই যে এই সেক্টরে আসলে রিসার্চের কিরকম স্কোপ আছে? রিসার্চের অনেক স্কোপ আছে। যেহেতু আমি বললাম যে আমি আইসিডিডিআরবি তে ছিলাম, ওখানকার হেলথ সিস্টেম এন্ড পপুলেশন সায়েন্স ডিপার্টমেন্টেই আমি ছিলাম, তো ওখানে আমি দেখেছি যে প্রচুর পরিমাণে নিউট্রিশন নিয়ে রিসার্চ হয়। বাট আনফর্চুনেটলি আমরা আসলে এই ব্যাপারে অ্যাওয়ারই না যে আমাদের বাংলাদেশে নিউট্রিশন নিয়ে রিসার্চ হয়। আপনি যদি এমন হয় যে বাইরের দেশে পড়তে চান তাহলে অবশ্যই থিসিসের ব্যাপারটা অনেক বেশি প্রায়োরিটাইজ থাকে। তার সাথে হচ্ছে যে বিভিন্ন ধরনের আর্টিকেলস আছে কিনা, রিসার্চ পেপার আছে কিনা, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ থাকে। সেই জন্য আপনি যদি চান যে ফিক্সড মাইন্ডেড থাকেন যে না আমি বাহিরের দেশেই যাব, আমি বাহিরে পড়াশোনা করব, তাহলে অবশ্যই থার্ড ইয়ার বা বাহিরের দেশে যদি নাও যেতে চান তারপরেও হচ্ছে যে থার্ড ইয়ার ফোর্থ ইয়ার থেকে আপনার সুপারভাইজার বা আপনি একটা সুপারভাইজার সিলেক্ট করে বা তার সাথে একটু কথা বলে কমিউনিকেশন করে যে কোনো পাবলিকেশনের জন্য আপনি চেষ্টা করতে পারেন।
আর তাছাড়া নিউট্রিশনের ব্যাপারে প্রচুর ডিজিজ নিয়ে কাজ আছে, প্রচুর হেলথ নিয়ে কাজ আছে নিউট্রিশনের উপরে। সেগুলোকে একটু ঘাটাঘাটি করুন এবং হচ্ছে যে আহ কাজগুলোকে, অপরচুনিটি গুলোকে গ্র্যাব করতে হবে। হ্যাঁ, আলটিমেটলি হচ্ছে একটাই কথা যে আপনাকে, আপনার অপরচুনিটি কিন্তু আপনার সামনেই ঘুরবে, কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনি ওখান থেকে নিবেন কি নিবেন না। এটা ইট ডিপেন্ডস অন ইউ। অনেক সময় দেখা যায় যে আমরা ভয় পেয়ে যাই যে রিসার্চের কাজ মেয়েদের দিয়ে হবে কিনা। মেয়েদেরকে দিয়েও প্রচুর রিসার্চ হয়। আপনার ব্র্যাক জেমস পি গ্র্যান্ট স্কুল ফর পাবলিক হেলথ, সেখানে প্রচুর পরিমাণে নিউট্রিশন নিয়ে রিসার্চ হয়। তো এই জিনিসগুলোকে হচ্ছে যে আপনাকে অপরচুনিটিটাকে গ্র্যাব করে আপনি যদি কাজ করতে চান, আপনি যদি রিসার্চ পেপার পাবলিকেশন রাখতে চান, তাহলে অবশ্যই বিভিন্ন ধরনের বলতে টিচারদের সাথে একটু কমিউনিকেশন রাখেন এবং হচ্ছে যে চেষ্টা করেন, আপনার যদি ইউনিভার্সিটিতে থাকা অবস্থায় 3 থেকে 4টা যদি পাবলিকেশন সম্ভব হয়, খুবই ভালো হবে। আচ্ছা। পাবলিকেশনের ব্যাপারটা আসলে খুব যে টাফ, সার্ভে করতে পারবেন না এরকম কোনো কিছু না। সবকিছুই আসলে আপনার মাইন্ড সেট আপের উপরে ডিপেন্ড করবে যে আপনি পাবলিকেশনের জন্য প্রিপেয়ার কি না, আপনি সার্ভে করতে পারেন। যেহেতু নিউট্রিশনের ক্ষেত্রে ম্যাক্সিমামই আপনার সার্ভে রিলেটেড, কি বলবো এটাকে, অ্যানথ্রোপোমেট্রিক সার্ভে গুলো হয়। হুম হুম। অনেক সময় অনেক মেয়ে এটাতে ঘাবড়ে যায়, ছেলেরা তারপরেও এটাতে অনেকটা অ্যাডজাস্টেড হয়। অনেক মেয়ে ঘাবড়ে যায় যে আমি এটা কি করতে পারবো কি পারবো না। আসলে পেয়ারটাকে আহ ভুলে যান। আর হচ্ছে যে পাবলিকেশনের জন্য টিচারদের সাথে যোগাযোগ করুন, বা হচ্ছে যে যদি কোনো সিনিয়র ভাইয়া আপু থাকে তাদের সাথেও একটু যোগাযোগ রাখতে পারেন, এটাতে অনেক বেশি হেল্প আসে। আর মাস্টার্সে আমাদের অনার্সে তো হচ্ছে প্রজেক্টটা অবশ্যই রাখার চেষ্টা করবেন যে কেউ। আর মাস্টার্সে যেহেতু থিসিস নন থিসিস আসলে করে খুব একটা বেনিফিট হয় বলে আমার মনে হয় না। আলটিমেটলি থিসিসটাই করেন। যদি গোল থাকে নিউট্রিশনে ক্যারিয়ার করার, তাহলে অবশ্যই থিসিসটা মাস্টার্সে রাখবেন। তো আপু আমরা তো অনেক বিষয় জানলাম। তো দেখা যাচ্ছে যে আপু প্রত্যেকটা কেরিয়ারে তো কিছু অবস্টাকল থাকে। যেমন হুম হুম। আপনি একদম দেখা যাচ্ছে যে এখন যে পর্যায়ে আসছেন, আপনি নিশ্চয়ই অনেক অবস্টাকল ফেস করে তারপরে আসছেন। তো অ্যাজ এ সিনিয়র, আপনার আপনার পক্ষ থেকে জুনিয়রদের প্রতি কি উপদেশ থাকবে যে তারা কি কি ধরনের অবস্টাকল ফেস করতে পারে, বা আহ, কিরকম ধরনের প্রিপারেশন থাকলে তারা এরকম ধরনের প্রবলেম খুব ইজিলি সলভ করতে পারে? তো এরকম যদি কিছু বিষয় না আমাদের আমাদের সঙ্গে শেয়ার করতেন। অবস্ট্রাকলস যে ব্যাপারগুলো থাকে সেটা হচ্ছে অনেক সময় ফেয়ারটাই হচ্ছে আমার কাছে মেইন অবস্ট্রাকল মনে হয়, ঠিক আছে? যে অনেকেই এই জিনিসটাতে ভয় পেয়ে যায়। আর একটা জিনিস হচ্ছে মিসকনসেপশন থাকে যে আমি ফিটনেস নিউট্রিশনিস্ট হব বা আমি নিউট্রিশনিস্ট হয়ে আমার প্রফেশন শুরু করব, কিন্তু হচ্ছে আমি কোনো ধরনের কোনো স্কিল ডেভেলপ করছি না, আমি কোনো প্রজেক্টে কাজ করছি না, আমি কোনো থিসিসের দিকে যাচ্ছি না। সবকিছু মিলে দেখা যায় যে একটা ফেয়ার আমাদের মধ্যে কাজ করে। আমি এরকম অনেকের সাথেই আর কি ফেস করেছি যে তাদের মধ্যে এই জিনিসটা অনেক বেশি থাকে। তো আমি সেই জিনিসটাতে বলবো। আরেকটা হচ্ছে মেয়ে মানুষ হিসেবে যদি অনেকে ভেবে থাকে যে মেয়েরা অনেক কিছু অ্যাচিভ করতে পারবে না, এখন কিন্তু অনেক কিছু অ্যাচিভ মেয়েরাই করছে, ঠিক আছে? তো এই জিনিসে ভয় পাওয়ার কোনো কিছু নাই। ফ্যামিলি থেকে মানবে কিনা বা এরকম অনেক প্রেশার মাথার মধ্যে কাজ করে যে ওই জব করবো কিনা, এই জব করবো কিনা। ক্লিনিক্যাল সেক্টর গুলোতে যেমন ম্যাক্সিমাম দেখা যায় যে নাইট শিফট থাকে। তো সেইখানেও দেখা যায় যে অনেক ফ্যামিলি প্রেশার থাকে যে না, নাইট শিফট করতে পারবে না। আলটিমেটলি আপনি জব করছেন, আপনি আপনার পেশেন্টকে সার্ভ করছেন, আপনি আপনার পেশেন্টের প্রতি বাপ। সো এই জিনিসটা চিন্তা করলে হবে না যে আমি, এই জিনিসটা যদি আপনি চিন্তা করে থাকেন যে না আমি নাইট শিফট করতে পারবো না বা আমি আমার একটা ছেলে পেশেন্টের সাথে কখনো কথা বলতে পারবো না, তাহলে আপনার আসলে ক্যারিয়ারে আগানো, এই ক্যারিয়ারে আগানোটা একটু ভুল হয়ে যাবে, ঠিক আছে? মেইন জিনিসগুলো যেগুলো থাকবে যে ভয়টাকে একদম আহ, বাদ দিয়ে দিতে হবে। আরো হচ্ছে যে আপনার স্কিল গুলোকে একদম প্রপারলি খুব সুন্দরভাবে আপনি সেটা মাইন্ড সেট করে ফেলবেন যে অনার্স সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এই জিনিসগুলোতে, এই জায়গাগুলোতে গিয়ে যে এত আর্লি শুরু করে দিব, এত আর্লির আসলে কোনো ব্যাপার না। আপনি এই টাইমটা থেকেই শুরু করবেন যে আপনি চিন্তা করে রাখবেন যে আমি কোন কোন বাধাগুলো পেরিয়ে সামনে আমি আগাবো। স্বাভাবিক আপনি একটা জায়গায় অ্যাডমিট হতে চাইলেই, বা আপনি হচ্ছে যে ধরেন অনেকে মাস্টার্স এর জন্য বাইরে যেতে চায়, অনেকে আবার আমরা বাংলাদেশেই অপশন খুঁজি মাস্টার্স এর জন্য। বাইরে কিন্তু প্রচুর সুযোগ আছে। তো আপনাকে হচ্ছে যে সেই জিনিসটা সেট করে রাখতে হবে যে আপনি অনার্স শেষে বাইরের দেশে যেতে চাচ্ছেন না বাংলাদেশেই আপনি মাস্টার্স করতে চাচ্ছেন। বাংলাদেশে যদি করতে চান, তাহলে আপনাকে কি কি ধাপগুলো পার হয়ে তারপরে মাস্টার্সটা করতে হবে।
বা আপনি যদি অনার্স এর পরেই ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট ইয়াতে যান, তাহলে হচ্ছে যে আপনাকে কি কি ধরনের প্রিপারেশন নিতে হবে, এই জিনিসগুলো আসবে। সিজিপিএ অবভিয়াসলি ম্যাটার্স, আমি আবারও বলছি যে এটা আহ, সব জায়গায় গুরুত্বপূর্ণ না হলেও অনেক জায়গায় অনেক ভালো একটা ইফেক্ট দেয়। আপনি যদি বাইরে পড়াশোনা করতে চান, সিজিপিএ আপনাকে খুব ভালোভাবে, জিপিএ সিজিপিএ দুটাই আপনার খুব ভালোভাবে সাহায্য করবে, প্লাস পাবলিকেশনস আপনার সাহায্য করবে। সো আপনি যদি চিন্তা ভাবনা করে রাখেন আপনি বাইরের দেশে যে মাস্টার্স করবেন বা বাইরের দেশে গিয়ে আপনি ক্যারিয়ার সেট করবেন, তাহলে তো হচ্ছে যে আপনাকে বাংলাদেশ থেকে প্রিপারেশন নিয়ে যেতে হবে, তাই না? যে আমি থিসিস করছি বা আমি হচ্ছে যে একটা রিসার্চ করে রাখছি, যেন আমার একটা আর্টিকেল থাকে, আমার একটা পাবলিকেশনস থাকে। এই জিনিসগুলো যদি আপনি দেশেই এই অবস্ট্রাগল গুলো পার না করে যান, এই স্কিল গুলো ডেভেলপ না করে যান, আপনি বাইরে যেয়ে কিন্তু আলটিমেটলি বাইরে যেতেও আপনার অনেক বাধা পেরোতে হবে, ঠিক আছে? বাইরে যাওয়াটাও এত ইজি ওয়ে হবে না যদি এই জিনিসগুলোকে ঠিক মতো প্রপারলি ইউজ না করা। এই আর কি ছোট ছোট ব্যাপার। আরেকটা জিনিস বলবো যেটা আমার ক্ষেত্রে আমি অনেক বেশি আহ কি বলবো সাফার করেছি, সেটা হলো কমিউনিকেশনের জন্য। কমিউনিকেশন স্কিলটা অবশ্যই ভালো রাখবেন, এটা আমাদের সবচেয়ে বড় বাধা আমার কাছে মনে হয়, যে আমি কথা বলতে পারি না, আমি ইন্ট্রোভার্ট। একটু চেষ্টা করবেন, ইন্ট্রোভার্ট হলেও আপনি চেষ্টা করবেন আপনার বড় ভাইয়া কিংবা আপুদের কাছ থেকে একটা ভালো সাজেশন নেওয়ার, যে তারা কোথায় আছে, কিভাবে আছে, মানে কি করছে, কোন কাজ করছে, তারা কি কোনো পাবলিকেশনের সাথে জড়িত কিনা, কিংবা হচ্ছে যে তারা যে জায়গায় জব করছে সেই জিনিস সেই জায়গায় কি অপরচুনিটি আছে কিনা যাওয়ার। হ্যাঁ, অনেক কিন্তু আপনার সিনিয়র্সরা কিন্তু আপনার কি বলবো ডোরটা অনেকটা ওপেন করে দেয়, ঠিক আছে? রিজিক তো আল্লাহর হাতে, এটা তো ট্রু। কিন্তু হচ্ছে যে সহায়ক হিসেবেও কিছু মানুষ থাকে। তো ইন্ট্রোভার্ট যদি খুব হয়ে থাকেন, সেই ক্ষেত্রে একটু চেষ্টা করেন আপনার টিচারের সাথে, আপনার যে টিচার আছেন বা আপনার ক্লাস টিচার যে থাকেন, অথবা আপনার সুপারভাইজার, কো সুপারভাইজার, সিনিয়র্সরা তো আছেই, আমাদের সিনিয়র ভাইয়া পুরা আছে, বিভিন্ন ধরনের গ্রুপ আছে যেখানে আমি আমাদের এখন অনেক সিনিয়র পুষ্টিবিদদেরকে দেখতে পাচ্ছি। এবং তাদের সাথে কথা বলে আসলে এখন আমার মনে হচ্ছে যে না, আমার আরো বেশি জানতে হবে, আমার আরো বেশি শিখতে হবে। এরকম করে যখন আপনি একটা জায়গায় সবার সাথে একটু কমিউনিকেশন করবেন, দেখবেন যে আলটিমেটলি একটা ভালো জায়গায় ইনশাল্লাহ আপনি পৌঁছাতে পারছেন। এটা মানে এমন না, আমি আর একটু ক্লিয়ার করি, যে আপনাকে সিনিয়র আপু ভাইয়াদের পিছনে যে জাস্ট লেগে থাকতে হবে চাটুকারিতা হিসেবে, এমন কোনো কিছু না। নলেজ নলেজ গেইন করার চেষ্টা করেন, ঠিক আছে? যে কোনো জায়গা থেকে আপনি নলেজটাকে নিতে পারবেন। তো কেন আপনি আপনার একজন সিনিয়র আপু বা সিনিয়র ভাইয়ের কাছে কিংবা হচ্ছে আপনার টিচারের কাছে কেন আপনি শুনবেন না যে ওই জায়গায় যাওয়ার জন্য আমাকে কি কি ধাপ পেরোতে হবে, আমাকে কি কি দক্ষতা অর্জন করতে হবে, এই জিনিসগুলো অবশ্যই একটু চেষ্টা করবেন যেন আপনি কমিউনিকেশনটার মধ্যে থাকতে পারেন অলওয়েজ। ম্যাম, আপু আমরা তো আসলে অনেক বিষয় জানলাম আপনার কাছ থেকে। তো আরেকটু বিষয়, আরো একটা বিষয় যদি একটু জানতে চাই, যে যেহেতু আমরা যারা বেসিক্যালি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নিউট্রিশন ফুড ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করি, তো এখান থেকে কি হচ্ছে ফিটনেস নিউট্রিশনিস্ট হওয়াটা কি খুব টাফ? আপনি যেহেতু অ্যাজ এ ফিটনেস নিউট্রিশন হিসেবে আছেন, তো আপনার কাছে কি এটা খুব চ্যালেঞ্জিং মনে হয়েছে কিনা? Fine. এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট ছিল আমার কাছে মনে হয়। কারণ অনেকেই হচ্ছে যে প্রাইভেট ইউনিভার্সিটিকে অনেক সময় ডিমোটিভেট করে। হ্যাঁ, যে না, প্রাইভেট ইউনিভার্সিটি থেকে তুমি কিছুই করতে পারবে না, তোমার ফিউচার জিরো। তোমার তোমাকে যখনই তুমি অন্য ইয়াতে যাবে, বিভিন্ন জায়গায় ভাইবা দিতে যাবে, ইন্টারভিউ দিতে যাবে, দেখবে যে তোমাকে প্রাইভেট ইউনিভার্সিটি তোমাকে বের করে দিবে। আলহামদুলিল্লাহ বায়োজিনে এখন আমরা দুইজন ড্যাফোডিলের আছি, এবং হচ্ছে আমারই এক জুনিয়র আছে। তো এটা আসলে আমার জন্য অনেক, আমার কাছে মনে হয় আমার জন্য এটা অনেক প্রাউডের একটা ব্যাপার, প্রাউড একটা মোমেন্ট। আহ এইচএনও টিমেরও রাকা আপু, তিনিও খুবই ভালো ভালো জায়গায় জব করে আসছেন, আলহামদুলিল্লাহ। তো আমার কাছে মনে হয় যে ফিটনেস নিউট্রিশনিস্ট হিসেবে থাকার মানে জয়েন করার জন্য, বা নিউট্রিশনিস্ট হিসেবে আপনার জয়েন, যে কোনো জায়গায় জয়েন করার জন্য ভার্সিটিজ ম্যাটার করে না। আপনি কোন ভার্সিটি থেকে পড়ছেন, কোন পাবলিক ইউনিভার্সিটি থেকে বা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পড়ছেন। অনেক সময় আগে যেটা দেখা যেত, যে গার্হস্থ্য অর্থনীতি বা হচ্ছে যে আরো কিছু যেগুলো পাবলিক ইউনিভার্সিটি গুলো থাকে, সেগুলোতে প্রচুর পরিমাণে ফোকাস করা হতো যে ওদেরই স্টুডেন্টদেরকে নেওয়া হবে, বা হচ্ছে তেমনই কোনো কিছু। তো আমার ইন্টারভিউ এর টাইমেও এমন অনেকে ছিল। আসলে
আলহামদুলিল্লাহ সেটা তো অবশ্যই আল্লাহরও একটা ইচ্ছা ছিলেন, এবং আলহামদুলিল্লাহ আমি ওই জায়গাটা পার করে আসতে পেরেছি। আহ এটাকে নিয়ে আসলে কখনো ভয় পাওয়ার কোনো দরকার নেই, যে আপনি কোন জায়গায় আপনি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পড়লে বা ড্যাফোডিল থেকেই পড়লে আপনি কখনো ফিটনেস নিউট্রিশনিস্ট হতে পারবেন না, নিউট্রিশনিস্ট হতে পারবেন না, এরকম কোনো ভুল ধারণা মাথার মধ্যে রাখার দরকার নাই। যদি হয়ে থাকে আপনারা আমাদের সাথে কমিউনিকেশন করেন, আমরা আপনাদের সাথে কথা বলবো। আহ এই জিনিসটা, এই ফেয়ারটাকে দূর করে। আমার সাথে কিছুদিন আগে আমি একটা আমার রিয়েল লাইফ এক্সাম্পল শেয়ার করি, ইফ ইউ ডোন্ট মাইন্ড। আমার এক ছোট বোন আমাকে কিছুদিন আগে একটা টেক্সট করে যে, আপু আমি ড্যাফোডিলে ভর্তি হতে চাই, নিউট্রিশনেই ভর্তি হতে চাই, এটা কি আমার জন্য ভালো হবে কি হবে না, বা আমি কি কি ধরনের ক্যারিয়ার চুজ করতে পারবো আমার লাইফে। ড্যাফোডিলে আমার মনে হয় এখন 80% আর 90% স্টুডেন্টই হচ্ছে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্গানাইজেশনে জব করছে, নট ওনলি ইন নিউট্রিশন সেক্টর। ওরা হচ্ছে যে আপনার ইন্ডাস্ট্রিতে আছে, বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল ন্যাশনাল অর্গানাইজেশন গুলোতে আছে, এনজিও তে আছে। তো এইটাকে নিয়ে মোটেও ভয় পাবার কোনো দরকার নেই। আমি আবারও বলছি যে আপনি এখান থেকে যদি আপনি একটা প্রপার সেলফ ডেভেলপমেন্টের মধ্যে যেতে পারেন, আপনি যদি আপনার দক্ষতাগুলোকে খুব সুন্দরভাবে অর্জন করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনাকে কোথাও আটকাতে হবে না। ড্যাফোডিল বলে আটকাতে হবে না, কিংবা কোনো প্রাইভেট ইউনিভার্সিটি হুম হুম। বলেই আটকাতে হবে না। আমি এখন আমার অন্যান্য যারা নিউট্রিশনিস্ট আছেন, আহ, তো তাদের সাথে তো আমিও কোপ আপ করছি। এটা 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 তো আসলে আহ, প্রত্যেকের দক্ষতার ব্যাপার, যে আমি আমার যে পেশেন্টকে দিচ্ছি সে কি ওয়েট লুজ করছে না আমি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে বলে, মোটেও না, সেও ওয়েট রিডিউস করতে পারছে, সেও একটা ভালো লাইফ স্টাইল লিড করতে পারছে। কেন? আমি ওই যে আমার প্রত্যেকটা ড্যাফোডিল আমাকে যা শিখিয়েছে, বা আমার ইউনিভার্সিটিস গুলো আমাকে যা শিখিয়েছে, আমি যেহেতু আমার পাবলিক ইউনিভার্সিটিতে আমার মাস্টার্স, তো আলহামদুলিল্লাহ আমার প্রত্যেকটা ইউনিভার্সিটি আমাকে, আমি নিতে পেরেছি আলহামদুলিল্লাহ ভালো কিছু আহ জিনিস। আর হচ্ছে আম, এই আর কি, আপনি চেষ্টা করেন যে সবকিছু যেন আপনি যদি চিন্তা করে থাকেন যে আমি নিউট্রিশন সেক্টরে ক্যারিয়ার করবো, তাহলে সিঙ্ক্রোনাইজড ওয়েতে আগান, যেন গুছানো থাকে সবকিছু। আপনি চিন্তা করে রাখবেন যে আমি আমি এর পরেরটাতে কি করব, এর পরের সেমিস্টার গুলোতে আমার কি হবে। শুধুই কি আমি একাডেমিক পড়াগুলো করে যাব? অনলাইনে অনেক কোর্সের সিস্টেম আছে এখন, এটা খুবই ভালো সিস্টেম আলহামদুলিল্লাহ, যে আমি বিভিন্ন জায়গায় দেখছি এখন অনলাইনে। আমাদের তো অনেক সময় হয় না যে অফলাইনে গিয়ে আমি ক্লাসগুলো করব। তো অনলাইনের ক্লাসগুলো আমার জন্য খুবই এফেক্টিভ মনে হয়। যে আপনার মিসকনসেপশন অনেক ডায়েট নিয়ে থাকে, অনেক কিছু নিয়ে নতুন নতুন রিসার্চ বের হচ্ছে, নতুন নতুন ডায়েট সিস্টেম বের হচ্ছে, ডায়েট মেথড বের হচ্ছে। আহ তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে, এই যে অনলাইন কোর্সেস গুলো আছে এগুলাতে একটু দেখেন, ফোকাস করে দেখেন, এগুলা থেকে প্রতি সেমিস্টারে একটা একটা করে করে দেখেন। সম্ভব না হলে প্রতি বছরে একটা করে করে দেখেন, তাও করে করে নিজের সিভিটাকে একটু ভারী করেন, ভয়টাকে দূর করেন, আর হচ্ছে নিজের জায়গাটাকে অন্যান্য নিউট্রিশনিস্টদের সাথে একটু পাকাপোক্ত করেন। মানে আপু যেটা বুঝলাম আপনার কথা শুনে যে এখানে ফাঁকিবাজির কোনো অবকাশ নাই, নিউট্রিশনে পড়ছো মানে যে কম পড়া এটা ভাবার কোনো চিন্তা নাই, বরং উল্টা আরো বেশি পড়তে হবে। এখন যেটা হয় আপু যে আমরা দেখা যাচ্ছে যে ভর্তি হওয়ার আগ দিয়ে যখন শুনি যে ফুড অ্যান্ড নিউট্রিশন, আমরা মনে করি হয়তো বা ওই খাবার দাবার নিয়ে পড়াশোনা, এটা মনে হয় খুব ইজি। বাট আপনার সঙ্গে কথা বলে মনে হচ্ছে যে না, এটা মোটেও কোনো ইজি কোনো টপিক না। এখানেও প্রচুর পড়াশোনা করতে হয়, কারণ নলেজ গ্যাপ থাকলে আমি আসলে এই ক্যারিয়ার বেশি দূর আগাইতে পারবো না কোনোভাবে। তো আপু যেটা হয় যে অনেকেই গ্রাজুয়েশন শেষ করার পরে দেখা যাচ্ছে যে চিন্তা করে যে আমি কি আসলে এমএসসি করব নাকি এমপিএইচ করব। তো স্পেসিফিক ভাবে যদি কেউ ফিটনেস নিউট্রিশনিস্ট হতে চায়, সেক্ষেত্রে কি তার জন্য এমপিএইচ করাটা ভালো হবে নাকি এমএসসি করাটা ভালো হবে? এটা আসলে দুটাই, এমপিএইচ বা এমএসসি দুটাতেই দেখা যায় কি এমপিএইচ টা হচ্ছে আপনার পাবলিক হেলথটাকে একটা পুরো সেক্টর কভার করে, হ্যাঁ। আর আমি যদি এমএসসি করি, তাহলে দেখা যাচ্ছে যে শুধু নিউট্রিশনকে নিয়ে, বা শুধু যেমন আমার যে সাবজেক্টটা ছিল সেটা হচ্ছে ফুড সেফটি অ্যান্ড পাবলিক হেলথ নিউট্রিশন, তো আমি পাবলিক হেলথে শুধু নিউট্রিশন অংশটাকে কিন্তু কাভার করতে পেরেছি। আর ফুড সেফটিকে নিয়ে আমার বেশিরভাগ পড়াশোনা ছিল। তো আমি বলবো দুটাই ভালো অপশন। আপনার যদি যেটাতে আপনার যেতে ইচ্ছা করে, আপনি যদি একটু কম
কম না, আপনি জাস্ট হচ্ছে যে নিউট্রিশন রিলেটেডই যদি থাকতে চান তাহলে হচ্ছে যে আপনি এমএসসি করেন নিউট্রিশনের উপরে। আর যদি মনে হয় যে না, আপনার হিউজ একটা এরিয়া কভার করার ইচ্ছা আছে, আপনার একটা রিসার্চে যাওয়ার ইচ্ছা আছে, আপনার বাইরের দেশে যাওয়ার ইচ্ছা আছে, তাহলে এমপিএইচটা করা আমার আমার কাছে বেটার মনে হয়। আর ড্যাফোডিলে খুব সম্ভবত এখন এমপিএইচটা ইউকে সাথে খুব একটা কানেক্টেড খুব সম্ভবত। তো এটা তো হচ্ছে একটা, কি বলবো, সোনায় সোহাগা একটা শোনায় অফার। শোনা সোহাগ। তো এই জিনিসটা এক্স্যাক্টলি। কেউ মিস না করাটাই উচিত। হ্যাঁ, আমি আবার ভাবছি যে আমি নতুন করে আবার পড়াশোনা শুরু করব। আহ ফাঁকিবাজির যে কথাটা বললেন, আসলে লাইফটা পুরোটাই হচ্ছে আমি ফাঁকিবাজি দিয়ে যদি পার করি, আমাকে আলটিমেটলি আমাকে লাইফ ফাঁকিবাজি দিবে কিন্তু, ঠিক আছে, বা আমাকে একটা জিরো রেজাল্টই দিবে। তো সেই জায়গায় কিন্তু খেয়াল রাখতে হবে যে না, পড়াশোনা করতে হবে। নিউট্রিশনে থাকলেও বাবুর্চি, এটা অনেকে বলে বাবুর্চি প্রফেশন, রান্না করার প্রফেশন, এরকম জিনিস থেকে এরকম জিনিস থেকে মানুষ তো এটা বলবেই, কিন্তু হ্যাঁ, হ্যাঁ, আমাদেরকে মানুষকে বের করে আনতে হবে এখান থেকে যে না, আমরা আপনার হেলথ নিয়ে কনসার্ন, আমরা আপনার একটা ভালো, আপনাকে একটা সার্ভিস দিতে পারি আমরা নিউট্রিশনের মাধ্যমে। তো কেন আপনি আসলে এটাকে এই প্রফেশনটাকে এত নেগলেক্টেড করে কেন দেখবেন? এক্স্যাক্টলি। আমি একটু সরে গিয়ে আমি একটা বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে যে যারা ফেসবুক থেকে আজকে আমাদের প্রোগ্রামটিতে জয়েন করেছেন, আপনারা যদি নিউট্রিশন স্টুডেন্ট হয়ে থাকেন বা ফুড রিলেটেড কোনো টপিক নিয়ে যদি পড়াশোনা করে থাকেন, আপনাদের জন্য এই জন্য হিউজ অপরচুনিটি দিচ্ছে ট্রেনিং করার এবং কোর্স করার। আপনারা চাইলে আমাদের ওয়েবসাইটটা ঘুরে আসতে পারেন, ওখানে বিভিন্ন ধরনের ট্রেনিং এবং কোর্সের ইয়ে আছে। ইভেন আমরা রিসেন্টলি রেকর্ডেড কোর্স লঞ্চ করেছি। আপনারা চাইলে আপনাদের সুবিধা মতো যে কোনো সময় বসে থেকে আপনারা কোর্স করতে পারেন। তো সেই জন্য আপনারা একটু কষ্ট করে আমাদের ওয়েবসাইটে চলে যাবেন, ওখানে আমাদের এই জেনার অল ডিটেলস দেওয়া আছে। তো আমরা অনুষ্ঠানের মূল পর্বে আবার চলে আসছি। তো আপু, যেহেতু আপনি বায়োজিনে আছেন, যদি কোন স্টুডেন্ট মনে করে যে আমি পড়াশোনার পাশাপাশি একটু বায়োজিনের ট্রেনিং করতে চাই আমার এক্সপিরিয়েন্সটাকে বাড়ানোর জন্য, সেক্ষেত্রে বায়োজিন কোনোভাবে হেল্প করে কিনা সে বিষয়ে যদি একটু বলতেন। বায়োজিনে আসলে এ পর্যন্ত কোনো ট্রেনিং বা নিউট্রিশনের উপরে কোনো ট্রেনিং এর কোনো সিস্টেম এখন পর্যন্ত নেই। যেহেতু এটা শুধু নিউট্রিশন নিয়ে কাজ করে না, এটা কিন্তু আপনার স্কিন কেয়ার, মানে বিভিন্ন ধরনের স্কিন ডিজিজ নিয়েও কাজ করে, ঠিক আছে। তো এটা শুধু একটা জায়গায় যেহেতু আপনার ইয়াতে নাই, সীমাবদ্ধ নেই, তাই দেখা যাচ্ছে যে এখানে কোনো ট্রেনিং এর অপশন আপাতত নেই। তো আপনারা যদি ট্রেনিং করতে চান, অনেক অর্গানাইজেশন আছে, পুষ্টিবিদের অনেক ধরনের গ্রুপস আছে, এইচএনও টিম আছে। আমি আমি যতটুকু জানি এইচএনও প্রায় সময় দেখি আমি যে কোনো না কোনো নতুন নতুন টপিকস নিয়ে তারা আলোচনা করতে, একদম দেখা যায় যে ক্লাস বা অনলাইন ক্লাসেস গুলো থাকে। এগুলাকে আপনারা অবশ্যই, যেহেতু ক্লিনিক্যাল নিউট্রিশন বা নিউট্রিশন সেক্টরে যদি আপনার ক্যারিয়ার গড়ার কোনো ইচ্ছা থাকে, কোনো রিসার্চ ব্যাপারে যদি আপনার কোনো ইচ্ছা থাকে, আমার মনে হয় এই জন্য খুবই ভালো কিছু আপনাকে প্রোভাইড করছে। আমি অনেক সময় দেখি যে আপনার নতুন নতুন ডায়েটের ফর্মুলা নিয়ে, বা হচ্ছে আপনার কিভাবে করে আমরা একটা প্রপার ডায়েট চার্ট বানাবো। ডায়েট চার্ট কিন্তু বানানো, জাস্ট দেখলাম একজন মানুষকে, পেশেন্টকে দেখলাম, হাইট ওয়েট নিলাম, বিএমআই নিলাম, বাস ডায়েট চার্ট বানিয়ে দিলাম, এমন কিছু হয় না, ঠিক আছে। এখানে কিন্তু ধরেন কিছু কিছু ক্রাইটেরিয়া আমাদেরকে মেনটেন করতে হয়, ক্যালোরিজ গুলোকে জানতে হয়, এগুলোকে মাথার মধ্যে রেখে তারপরে হচ্ছে যে আপনার ডায়েট চার্টটাকে প্রোভাইড করতে হয়। আমি আলটিমেটলি কিন্তু একটা পেশেন্টের যদি ফুল টার্গেট অনুযায়ী টার্গেট নিয়ে এবং তাকে টার্গেটটাকে আমি যদি ফুলফিল না করতে পারি, কি হবে, আমার নিজেরই কোনো আসলে সেখানে ভ্যালু থাকবে না। তো অবশ্যই হচ্ছে আপনারা এরকম টাইপের, যারা ছোটরা, যারা জুনিয়ররা আমাকে দেখছে এই মুহূর্তে, আমি তাদেরকে অবশ্যই বলবো যে আপনারা এই টাইপের কোর্স গুলোকে করার চেষ্টা করেন। আবার বারবার করে বলছি, আমি মনে হয় আমার পুরো লাইফটাতে বলে গিয়েছি কোর্স করেন, কোর্স করেন, কোর্স করেন, আমি নিজেও করেছি, আপনারাও করেন। দেখবেন যে আপনার যে নলেজ গ্যাপ গুলো আছে, আমরা কিন্তু বলতে পারবো না যে আমি একটা কোর্স করেছি তার মানে হচ্ছে যে আমার ফুল কমপ্লিট। আমি ডায়েট নিয়ে একটা করেছি তার মানে আমি একদম সবকিছু জেনে গেছি। যেমন খুব সম্ভবত কিছুদিন আগে আমি এইচএনওর কিটো ডায়েট নিয়ে একটা ওনাদের ক্লাসের ব্যাপার দেখলাম। প্রচুর কিন্তু এখন বাংলাদেশে এই জিনিসটাকে নিয়ে কথা হচ্ছে, ইন্ডিয়াতে অনেক বেশি এই জিনিসটা ফোকাসড যে কিটো ডায়েটটা কি, কিটো ডায়েট করছে সবাই, খুব শুকিয়ে যাচ্ছে তাড়াতাড়ি।
যেটাই হোক না কেন আপনারা একটু নিউট্রিশনিস্ট যেহেতু, কাগজে কলমে কিছু দক্ষতা থাকুক, কিছু প্র্যাকটিক্যাল লাইফে দক্ষতা থাকুক, এভাবে করে একটু এগিয়ে যান, যেন জিনিসগুলোকে জেনে তারপরে আপনি একটা ডায়েট প্রোভাইড করতে পারেন। না জেনে জাস্ট আপনি বিএমআই ক্যালকুলেশন করলেন, আর কিটো ডায়েটের কিছু ফর্মুলা ইউটিউব আর ফেসবুকে পাওয়া যায়, বিভিন্ন ব্লগারই এখন ডায়েটিশিয়ান। তো এরকম করে আসলে না নেওয়াটাকে, ডায়েট প্রফেশনটাকে এভাবে না নেওয়াটাই উচিত। ঠিক আছে, এই জিনিসটাকে এত হেয় প্রতিপন্ন করে ফেলা হয়েছে। আমি বিশেষ করে বলবো যে কিছু কিছু মানুষ এই জিনিসটাকে এমন একটা জায়গায় নিয়ে চলে গেছে যে আমি যে কোনো একটা ব্লগ থেকে যা দেখছি সেটাই আমি অ্যাপ্লাই করছি আমার নিজের উপর। আপনি কি জানেন যে আপনার নিজের শরীরে কি কি ধরনের ডিজিজ আছে, আপনার আপনার রিকোয়ারমেন্টটা কি, আপনার বডিতে কতটুকু ক্যালোরি দরকার? আচ্ছা, আপনি ক্যালোরিটাও মনে হয় বের করতে পেরেছেন, সেটা আপনার বডির সাথে অ্যাডজাস্টেড হচ্ছে কিনা সেই দায়ভারটাও তো একজন নিউট্রিশনিস্ট নিয়ে থাকে। তো আপনি এই নিজে নিজে, আমি এটা বাংলাদেশের যত মানুষ আছে যদি আমার এই সামান্য ইনফরমেশনটা তাদের কাছে পৌঁছায়, আমি বলবো নিজে নিজে ডায়েট করা থেকে বিরত থাকুন। এমন অনেক পেশেন্ট আসছে আমার কাছে, আপু নিজে নিজে ডায়েট করেছি, 1 মাসে তো 6-7 কেজি 10 কেজি পর্যন্ত কমে গেছে, তারপরে চুল পড়া শুরু হয়েছে, নখ ভেঙে যাচ্ছে, হেলথ কন্ডিশন খুব খারাপ হয়ে গেছে, হসপিটালাইজ ছিলাম। কেন বাবা? আমরা আছি কি করতে, আমাদের কাছে আসেন, আমরা সবকিছু ইনশাল্লাহ দেখে ঠিক করে তারপরে আপনাকে সবকিছু প্রোভাইড করব। এটার জন্য নিজের উপরে এত বড় রিস্ক আসলে নেওয়াটা, নিজের হেলথ একটা আপনার ওয়েলথের মতো, ঠিক আছে? এটা সবচেয়ে বড় আল্লাহ আল্লাহ তাআলার দেওয়া একটা বড় নিয়ামত। আপনি এই জিনিসটাকে নিয়ে এভাবে করতে ছেলে খেলা করতে পারেন না, এটার উপরে এক্সপেরিমেন্ট করতে পারেন। তো এই যেটা হয় আর কি আপু, যে আমাদের দেশে মানে বিশেষ করে বাংলাদেশি মানুষজনরা, মানে যেখানে ডক্টরের কাছে যেতেই ভয় পায়, যে গেলেই হয়তো বা আমার কি খুদ বের করবে, বা আমার হয়তো বা একটা অসুখ হয় নাই ওইটাকে হয়তো বা টেনে বের করবে। সেখানে যেহেতু নিউট্রিশন সেক্টরটা খুব একটা ওয়েল নোন না, সেই জায়গা থেকে আমি প্রথম থেকে খুব হচ্ছে ডিপ্রেশনে থাকতাম, যে আল্লাহ, আমি যখনই কাউকে বলতাম যে আমি ফুড অ্যান্ড নিউট্রিশনে পড়ি, তো আমাকে বেসিক্যালি বলতো, আচ্ছা তোমার মনে হয় রান্না বান্না শেখো। আমি তখন তাদেরকে যতটুকু পারতাম আমার জায়গা থেকে বোঝানোর চেষ্টা করতাম যে আসলে কালিনারি সায়েন্স আর ফুড অ্যান্ড নিউট্রিশন টোটালি ডিফারেন্ট। রাইট। এটা একটা হচ্ছে আহ কি বলবো, শিল্প, আর আরেকটা হচ্ছে আপনার সায়েন্স। তো সায়েন্স আর শিল্পকে এক করে ফেললে সেটা এক জিনিস না। তো যেহেতু আপু আমি অ্যাজ এ ছেলে হিসাবে একটু ছেলেদের পক্ষ নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে এই সেক্টরে ছেলেরা না মানে খুব ডিমোটিভেটেড হয়, যে নিউট্রিশন নিয়ে পড়বো, আহ কেমন কি, এটা তো শুধু মেয়েরাই পড়ে। তো আপনার কাছে আপু রিকোয়েস্ট থাকবে যে আপনি প্লিজ ছেলেদেরকে একটু মোটিভেশন দেন, যাতে করে ছেলেরা এই সেক্টরে আসে। অবশ্যই। আসলে আহ, আপনি একটা প্রফেশনকে কিংবা একটা স্টাডিকে, একটা ডিপার্টমেন্টকে কখনো এটা ভাগ করে নিতে পারবে না যে এটা শুধু মেয়েদের প্রফেশন, মেয়েরাই শুধু আপনার একটা প্রফেশনে যেতে পারবে, মেয়েরাই শুধু নিউট্রিশনিস্ট হতে পারবে। হ্যাঁ, আমিও এই জিনিসটা দেখেছি যে বাংলাদেশে খুব সংখ্যাগরিষ্ঠ মানুষই হচ্ছে আপনার নিউট্রিশনিস্ট প্রফেশনে আছে, মানুষ না সরি, ছেলেরা আছে। তো এখানে হচ্ছে যে ছেলেদের যে ব্যাপারটা থাকে, আপনারা এখানে নির্দ্বিধায় আসেন। এখানে ফুড টেকনোলজিস্ট হিসেবে আমি আমার বড় ভাই অনেককে চিনি, আমার আমার নিজের আহ যারা ক্লাসমেট ছিল তাদেরকেও আমি অনেককে জানি, অনেক ভালো ভালো জায়গায় তারা জব করছে। আড়ং এ, মিল্ক বিটায়, এই সব জায়গাগুলোতে তারা ফুড টেকনোলজিস্ট হিসেবে, কিউসি হিসেবে এভাবে করে কিন্তু তারা ওখানেও অ্যাপয়েন্টেড আছে। আহ বা নিউট্রিশনিস্ট হিসেবেও বেশ কয়েক জায়গায় আমি অনেককে পেয়েছি। ডিমোটিভেশনাল ব্যাপারটা আসে কি, ওই যে আবার সমাজ থেকেই আসে যে তুমি মেয়েদের সাবজেক্টে পড়ছো, তুমি রান্না বান্নাই শিখবে তুমি, হ্যাঁ, এর থেকে বেশি কোনো কিছু না। আবারও বলি, ফুড অ্যান্ড নিউট্রিশনে পড়া মানে আপনাকে রান্না বান্না শেখানো হয় না, আপনাকে টেকনোলজির ব্যাপারে শেখানো হয়, আপনাকে সায়েন্সের ব্যাপারে শেখানো হয়। তো এই জিনিসগুলোতে আসলে কখনো এই মিসকনসেপশন, এটাই বলছি যে বাংলাদেশে আসলে মিসকনসেপশনটা অনেক বেশি। তো এই মিসকনসেপশন থেকে আমাকে বের হয়ে আসতে হবে। আপনি যদি ডিটারমাইন্ড থাকেন, একজন ছেলে হিসেবে আপনি যদি ডিটারমাইন্ড থাকেন যে না আমি এই সাবজেক্টে পড়তে চাই, এই সাবজেক্টে ভালো একটা ক্যারিয়ার আছে, আমার অনেক ফ্রেন্ড আছে যারা হচ্ছে যে এনজিও তে জব করছে। তো এখানে খারাপ কোনো কিছুই তো নাই, তারা তো একটা ভালো স্যালারি পাচ্ছে, তারা একটা ভালো জায়গায় ভালো একটা ডেজিগনেশন পেয়েছে। ঠিক আছে, তো এই জিনিসগুলো হচ্ছে যে আপনাকে কখনো ডিমোটিভেটেড হবেন না। যদি
পারেন আমাদের সাথে কথা বলেন, আপনার বড় সিনিয়র ভাই বোনেদের সাথে কথা বলেন, তারা আপনাকে ইনশাল্লাহ অনেক বেশি মোটিভেটেড করবে যে না, সিএসসি শুধু ছেলেদের সাবজেক্ট কিংবা হচ্ছে ত্রিপলি শুধু ছেলেদের সাবজেক্ট, এরকম কোনো কিছু না। নিউট্রিশনও ছেলে মেয়ে আর ভেদাভেদ আসলে বাংলাদেশে নাই, জেন্ডার ডিসক্রিমিনেশন শেষ। সো এখানে এরকম করে আর কেউ কখনো হেও যেন না করে, সাবজেক্টটাকে যেন কখনো কেউ একমুখী ভাবে না নেয় যে প্রফেশনে শুধু মেয়েরাই। অনেক সময় দেখা যায় কি মেয়েরাও অনেক বেশি ছেলেদের সাথে কমিউনিকেট করতে অনেক সময় সাফার করে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু একটা ছেলে নিউট্রিশনিস্ট হয়ে যদি আপনি সেখানে একজন ছেলে পেশেন্টকে হ্যান্ডেল করছেন, এটা তো দেখা যায় যে আরো ভালোভাবে আপনি হ্যান্ডেল করতে পারেন, তাই না? এখানে তো আর এমন কোনো ব্যাপার নেই যে আপনার, আমার মনে হয় না যে কোনো প্রফেশন আসলে কখনো ছেলে বা মেয়ে দিয়ে ডিভাইডেড। এটা কখনো পসিবল না। আপনি যে কোনো সেক্টরে দেখেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী ছেলে, সরি মেয়ে, এখানে আপনি বলতে পারবেন না যে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছেলেই হতে হবে। এক্স্যাক্টলি ঠিক আছে, এক্স্যাক্টলি আপু। যে কোনো ব্যাপারগুলোতে একটু বুঝে শুনে আপনি একটু যাচাই বাছাই করে এই কাজটাকে করবেন। এমনটা না আবার ডিমোটিভেটেড হওয়া যাবে না, অনেকে অনেক কথা বলবে, সেদিকে কান না দিয়ে নিজের পড়াশোনায় ফোকাস করেন, নিজের গোল অ্যাচিভ করেন। ইনশাআল্লাহ আপনি যখন একজন ছেলে নিউট্রিশনিস্ট হয়েও দেখাবেন, তখন আপনার যেই মানুষগুলো আপনাকে খোঁটা দিত তারাই আপনাকে বলবে যে দেখছো আমাদের গ্রামের ছেলে এখন এত বড় নিউট্রিশনিস্ট, এত বড় পুষ্টিবিদ। এক্স্যাক্টলি আপু। আপু আমরা কথা বলতে বলতে বা হচ্ছে একদম প্রোগ্রামের শেষের দিকে চলে এসেছি। আমরা এই পর্যায়ে এসে আমাদের পুরো প্রোগ্রামের একটা ছোট একটা সামারি করতে চাই, যাতে করে যারা একটু লেটে জয়েন করেছে তারা যেন ফুল প্রোগ্রামটা যেন একটু বুঝতে পারে। তো আমরা যেটা বুঝলাম যে নিউট্রিশন মানে হচ্ছে একদম কম পড়াশোনা বা হেলে দুলে আমি একটা কোর্স কমপ্লিট করে ফেললাম, বিষয়টা মোটেও এমন না। স্কিলের মধ্যে অবশ্যই কমিউনিকেশন স্কিল ভালো হওয়া লাগবে, প্লাস প্রচুর ট্রেনিং করতে হবে, আউট নলেজ রাখতে হবে। এবং যদি কেউ মনে করে যে আমি অ্যাব্রোডে যেতে চাই বা দেশের বাইরে পড়াশোনা করতে চাই ফিটনেস নিউট্রিশনিস্ট হিসাবে, সেক্ষেত্রে প্রচুর স্কোপ আছে। ডিপ্রেশনে যাওয়ার কোনো কারণ নাই। এছাড়াও এটা পড়ে যে শুধু বিদেশেই চলে যেতে হবে বিষয়টা এমন না, দেশেও প্রচুর কাজ হচ্ছে এটা নিয়ে, যেটা আমি আপনার কাছ থেকে জানলাম। এছাড়াও আপু আপনি যদি আরো কিছু অ্যাড করতেন, যেহেতু আমরা প্রোগ্রামের একদম শেষ দিকে চলে এসেছি, আপনার কাছ থেকে ছোট্ট ছোট্ট কিছু অ্যাডভাইস নিয়ে প্রোগ্রামটা আমরা শেষ করবো আজকের মতো। আচ্ছা, আমার যারা জুনিয়র আছেন তাদের জন্য অ্যাডভাইস থাকবে আহ পড়াশোনাটাকে ঠিক মতো কন্টিনিউ করে যাওয়ার জন্য। নিউট্রিশন সেক্টরটা আসলে একটা অনেক বড় এরিয়া, সেই এরিয়ায় প্রচুর মানুষ দরকার। আমরা চাই খুব ভালো ভালো মানুষ এই সেক্টরটাতে আসুক, খুব ভালো ভালো সার্ভিস আমরা প্রোভাইড করতে পারি বাংলাদেশকে এবং হচ্ছে বাংলাদেশের মানুষকে, এবং হচ্ছে যে মানুষ জানুক যে শুধু ডক্টর নির্ভরশীল হলেই শুধু হয় না, একটু নিউট্রিশনিস্টদের কাছে আসেন, একটা ভালো ডিজিজের একটা ভালো সলিউশন নেন, খাবারের মাধ্যমেই সলিউশনটা আপনার মধ্যে আসবে। এক্সট্রা আপনাকে কোনো ধরনের কোনো ট্রিটমেন্টের মধ্যে যেতে হবে না। এটা একটা ব্যাপার যাচ্ছে। আর একটা ব্যাপার হচ্ছে যে ডিমোরালাইজড করবেন না কখনো কাউকে। প্রত্যেকটা প্রয়োজনে, বিশেষ করে আমি একটা আরেকটা কথা বলতে চাই যে সবার সবার উদ্দেশ্যে আমি এটা বলতে চাই যে নিউট্রিশনিস্টদের পাশেই থাকাটা উচিত, খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, যেহেতু আমাদের এই সেক্টরটা খুব একটা ভালোভাবে রিকগনাইজড না, তাই আমি বলবো যে সবাই সবার পাশে থাকেন। ভালো কিছু কাজকর্মের মধ্যে বিভিন্ন ধরনের ছোট ছোট ভলেন্টিয়ারি কাজগুলোর মধ্যেও যদি পারেন সেগুলোকেও গ্র্যাব করার চেষ্টা করেন, এবং হচ্ছে যে বাংলাদেশের নিউট্রিশন ব্যাপারটাকে পুরো সুন্দরভাবে যেন আমরা ছড়িয়ে দিতে পারি যে না, বাংলাদেশের নিউট্রিশন নিয়ে কাজ হয়, প্রচুর কাজ হয় এবং খুব ভালো ভালো অপরচুনিটিসও আছে। যেন এই জিনিসটা মাথায় না আসে যে আমি একজন নিউট্রিশনিস্ট হলে আমার অপরচুনিটি থাকবে কিনা, ক্যারিয়ার অপরচুনিটি আছে কিনা, এই জিনিসটা যেন আমরা আমরা যারা সিনিয়ররা আছি তারা যেন আমরা ছড়িয়ে দিতে পারি। এই ছোট ছোট অ্যাডভাইস গুলোই আজকে আমার মনে হয় যে আমি পুরোটাই লাইভেই আমি অনেক অ্যাডভাইস দিয়ে এসেছি। এখন আপাতত আর অন্য কোনো কিছু মাথার মধ্যে আসছে না। লাইফটা যদি ভালোভাবে কেউ দেখে ইনশাল্লাহ বুঝতে পারবে যে আমি কি কি ব্যাপারগুলোতে কোন কোন টপিক গুলোতে কথা বলেছি। জি আপু, অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে আপনার কাছ থেকে অনেক কিছু জানলাম। যেটা যদি আমরা মোটা দাগে আজকের ইয়াটা যদি সামারি করি, সেটা হচ্ছে যে প্রতিরক্ষার থেকে প্রতিরোধ উত্তম। এর জন্য আপনার অন্তত মাসে একবার হলো একজন নিউট্রিশনিস্টের পরামর্শ নেওয়া উচিত, যে আপনি কি ধরনের লাইফস্টাইল ফলো করবেন, কোন ধরনের খাবারগুলো আপনি গ্রহণ করবেন, কোনগুলো অ্যাভয়েড করবেন। এগুলো জানার জন্য অবশ্যই আমার মনে হয় যে একদম বাচ্চা থেকে নিয়ে শুরু করে একদম বয়স্ক বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকটা মানুষের অন্তত মাসে একবার একজন পুষ্টিবিদের সঙ্গে যোগাযোগ করে তার
শরীরের যে বিষয়গুলো থাকে এগুলো উপস্থাপন করে তার ডায়েটটা রেডি করে নেওয়া উচিত। এছাড়াও যারা এই সেক্টরে এখনো পড়াশোনা করছেন আহ বা এই সেক্টরে কেরিয়ার করতে চান, তাদের জন্য হিউজ অপরচুনিটি। আপনারা ডিপ্রেশনে যাওয়ার কোনো কারণ নাই। এছাড়াও আপনারা যারা মনে করছেন যে আমি পড়াশোনার পাশাপাশি একাডেমিক পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কিছু কোর্স করতে চাই, ট্রেনিং করতে চাই, এই জন্য আপনাদেরকে হিউজ অপরচুনিটি দিচ্ছে। প্লিজ গো টু ওয়েবসাইট, আমাদের ওয়েবসাইটে অল ডিটেলস দেওয়া আছে। আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা কোর্স দিয়ে শুরু করতে পারেন। এরপর যদি আপনার মনে হয় যে না আপনি আরো কিছু শিখতে চান, সেক্ষেত্রে আপনি আরো কোর্স করতে পারেন। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, প্লিজ কন্ট্যাক্ট আস। ওখানে আমাদের হেল্পলাইন নাম্বার আছে, প্লাস আমরা যারা ওখানে আছি বর্তমান দায়িত্বে, আমাদের ওখানে অল ডিটেলস দেওয়া আছে। প্লিজ আমাদের সাথে কন্ট্যাক্ট করুন, আমরা সবসময় আপনাদেরকে হেল্প করার জন্য আছি। আপুকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য, এত ব্যস্ততার মাঝেও। আপুকে আজকে পেয়ে আমিও অনেক কিছু শিখলাম, নতুন নতুন বিষয়। তো আপু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের প্রোগ্রামটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।